প্রিয় শিক্ষার্থী, আমরা অনেক দিন ধরে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশের মধ্যে আছি। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এই পরিস্থিতির মধ্যেও নিজেদেরকে মানিয়ে নেওয়ার, সচেতনভাবে চলার চেষ্টা করছো। তো আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের যে ক্লাসটা গত সপ্তাহে করেছিলাম, অনার্স থার্ড ইয়ারের ক্লাসটা আজকে আমরা করব। তো থার্ড ইয়ারের এই ক্লাসটা কিন্তু আমাদের মানে নিউ সিলেবাস এবং ওল্ড সিলেবাস দুটোতেই এই চ্যাপ্টারটা আছে, ফলে এটা আমাদের দুই ব্যাচের স্টুডেন্টেরই কিন্তু কাজে লাগবে। আশা করছি তোমরা সেটা করছো। এখন আমরা পড়ছিলাম কলয়েড। কলয়েডের আমরা বেশ কয়েকটা ক্লাস করছি। তো গত ক্লাসে আমরা পড়ছিলাম কলয়েডের কোয়াগুলেশন, অর্থাৎ জমাট বাঁধা বা জমাটকরণ বা তঞ্জন ক্রিয়া। তো সেখানে আমরা দেখছিলাম যে কলয়েডের মধ্যে যদি আমরা ইলেকট্রোলাইট যোগ করি, তাহলে কলয়েড গুলা যেহেতু চার্জিত কণা, তাহলে ইলেকট্রোলাইট যোগ করলে কলয়েডের কি হয়, তোমার হচ্ছে চার্জটা প্রশমিত হয়, নিউট্রালাইজড হয়ে যায়, ফলে তারা চার্জ নিরপেক্ষ কণা হয় এবং পরবর্তীতে তারা ভান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা পরস্পরের কাছে আসে এবং এরা বড় কণায় পরিণত হয়, ফলে এরা একত্রিত হয়ে অধক্ষিপ্ত হয়। এইটাকে আমরা বলছিলাম কোয়াগুলেশন। আর এই কোয়াগুলেশনটা অর্থাৎ অধক্ষেপণটা যদি আমরা কোনো ইলেকট্রোলাইট যোগ করার পরও যদি আমাদের কলয়েড গুলাকে অধক্ষিপ্ত করতে না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যদি আমরা এমন কোনো পদার্থ যোগ করি যেটা কলয়েডকে অধক্ষিপ্ত হতে বাধা দিবে, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলি, কলয়েডের প্রোটেকশন। তাহলে আমরা আজকে করব প্রোটেকশন অফ কলয়েড। প্রোটেকশন অফ কলয়েড। কলয়েডের সংরক্ষণ। কলয়েডের সংরক্ষণ। কলয়েডের সংরক্ষণ। তো তোমরা তো জানো যে দ্রাবক বিকর্ষী কলয়েড গুলার মধ্যে আমরা যদি ইলেকট্রোলাইট যোগ করি, তাহলে কিন্তু সহজে তারা অধক্ষিপ্ত হয় বা জমাট বেঁধে যায়। তো এখন আমরা যদি দ্রাবক বিকর্ষী কলয়েডের মধ্যে যদি আমরা দ্রাবক আকর্ষী কলয়েড যোগ করি, তাহলে কিন্তু ইলেকট্রোলাইট যোগ করা সত্ত্বেও ওই কলয়েড গুলা কিন্তু অধক্ষিপ্ত হয় না, কলয়েড কণাগুলা জমাট বাঁধে না। তো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে আমাদের প্রোটেকশন অফ কলয়েড, অর্থাৎ কলয়েডের সংরক্ষণ। তো আমরা যদি সংজ্ঞাটা এইভাবে বলি, তাহলে এইভাবে বলা যায় যে পদ্ধতিতে কোনো দ্রাবক আকর্ষী কলয়েড কোন দ্রাবক বিকর্ষী কলয়েডের কণাকে, দ্রাবক বিকর্ষী কলয়েড কণাকে ইলেকট্রোলাইট যোগ করলে অধক্ষিপ্ত হতে বাধা প্রদান করে, তাকে বলা হচ্ছে আমাদের কি, তাকে বলা হচ্ছে সংরক্ষণ বা প্রোটেকশন। তাহলে কি বললাম, যে পদ্ধতিতে দ্রাবক আকর্ষী কলয়েড কোন দ্রাবক বিকর্ষী কলয়েডে যোগ করার ফলে ইলেকট্রোলাইট থাকা সত্ত্বেও তার অধক্ষিপ্ত হতে বাধা দেয়, তাহলে তাকে বলা হচ্ছে কলয়েডের সংরক্ষণ বা প্রোটেকশন। এই ক্ষেত্রে আমরা দ্রাবক আকর্ষী কলয়েডটাকে বলবো সংরক্ষণকারী কলয়েড, আর দ্রাবক বিকর্ষী কলয়েডটাকে বলবো হচ্ছে সংরক্ষিত কলয়েড। বোঝা গেল? তাহলে দ্রাবক বিকর্ষী কলয়েডের মধ্যে ইলেকট্রোলাইট যোগ করলেও এটা যেন প্রেসিপিটেট না পড়তে পারে, তার জন্যই আমরা কি যোগ করতেছি, দ্রাবক আকর্ষী কলয়েড যোগ করতেছি। তার মানে ঘটনাটা হলো যে যেটা আমরা যোগ করতেছি সেটাকে আমরা বলতেছি সংরক্ষক। সংরক্ষক বা সংরক্ষণকারী, সংরক্ষণকারী কলয়েড। সেই সংরক্ষণকারী কলয়েড এখানে তাহলে আমাদের কি হবে, দ্রাবক আকর্ষী কলয়েডটা হবে, দ্রাবক আকর্ষী কলয়েড। আর সংরক্ষিত
সংরক্ষিত কলয়েড হবে দ্রাবক বিকর্ষী কলয়েড। তো এটার কারণ কি? এটা হলো যে যখন আমরা কলয়েডের মধ্যে দ্রাবক বিকর্ষী কলয়েডের মধ্যে যখন আমরা এই সংরক্ষণকারী কলয়েডটা যোগ করতেছি, তখন এই সংরক্ষণকারী কলয়েড কণাকে সংরক্ষিত কলয়েড কণা কি করে? অধিশোষণ করে ফেলে। ফলে সংরক্ষণকারী কলয়েড কণাটা সংরক্ষিত কলয়েডের উপর একটা স্তর তৈরি করে। বুঝা গেল? যে আমরা তাহলে কি বলছিলাম যে সংরক্ষিত কলয়েড হলো দ্রাবক বিকর্ষী কলয়েড। তাহলে এই দ্রাবক বিকর্ষী কলয়েডটা কি করে? দ্রাবক আকর্ষী কলয়েডটাকে অধিশোষণ করে। ফলে ওই কলয়েডের উপরে তাহলে এই যেটা হলো এইরকম যদি আমরা কলয়েডের কণা ধরি, তাহলে এই কলয়েডের কণার উপর আমাদের এরকম ছোট ছোট সংরক্ষণকারীগুলা অধিশোষিত হয়ে বা এখানে একটা কি হয়? স্তর তৈরি করে। তাহলে এটা হলো আমাদের সংরক্ষিত কলয়েড কণা, কলয়েড কণা। আর এইটা হলো সংরক্ষণকারী কলয়েড কণা। তাহলে কি হইল যে এই যে সংরক্ষিত কলয়েড কণার উপর একটা স্তর তৈরি হইল। এই স্তর তৈরি হওয়ার ফলে এরা পরস্পরের কাছাকাছি আসতে পারে না, বিকর্ষিত হয়। ফলে কলয়েডগুলা আর অধঃক্ষিপ্ত হয় না। তাহলে আমাদের এই যে সংরক্ষণকারীর ব্যাখ্যাটা হলো যে সংরক্ষণকারী কলয়েড কণাগুলা সংরক্ষিত কলয়েড কণা দ্বারা অধিশোষিত হচ্ছে। ফলে একটা লেয়ার বা স্তর তৈরি করতেছে। আর এই স্তর তৈরির কারণে ওরা একাধিক কণাগুলা পরস্পরের কাছাকাছি আসার সুযোগ হয় না। ফলে এরা জমাট বাঁধে না। তাহলে এই ক্ষেত্রে সংরক্ষণকারী এখানে অবশ্য একটা কথা আছে, সংরক্ষণকারী আর সংরক্ষিত কলয়েড কণার আকারের উপর ভিত্তি করে কিন্তু এরকম ঘটনা হতে পারে। যদি হয় যে সংরক্ষণকারী কলয়েডের কণার আকার যদি বড় হয়, তাহলে সংরক্ষণকারী কলয়েড কণাগুলা সংরক্ষিত কলয়েড কণা দ্বারা সংরক্ষিত কলয়েড কণাকে অধিশোষণ করবে বা পরিশোষণ করবে। আর যদি উল্টা হয়, যেমন আমরা এখানে লিখছি সংরক্ষিত কণায় বড় ধরছি, তাহলে সংরক্ষিত কলয়েডের কণাগুলো যদি বড় হয়, তাহলে সংরক্ষণকারী কলয়েড কণাকে এরা অধিশোষণ করবে। আর যদি উল্টা হয়, সংরক্ষণকারী কলয়েড কণাগুলোই বড় আকারে, তাহলে তখন সংরক্ষিত কলয়েড কণা দ্বারা এরা অধিশোষিত হবে। তো সোজা কথা যে এরা পরিশোষণ বা অধিশোষণের মাধ্যমে একটা লেয়ার তৈরি করে উপরে। ফলে একাধিক কণাগুলো পরস্পরের কাছাকাছি আসে না। ফলে তখন এরা অধঃক্ষিপ্ত হয় না। তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলি কলয়েডের প্রোটেকশন। তো এখন আমাদের দেখা গেছে যে সকল দ্রাবক আকর্ষী কলয়েড যদি আমরা চিন্তা করি, তাহলে দ্রাবক আকর্ষী কলয়েডের সংরক্ষণ ক্ষমতা কিন্তু সবার সমান নয়। তাহলে এই ক্ষেত্রে সংরক্ষণকারী কলয়েডের পরিমাণ যত কম লাগবে, তার সংরক্ষণ ক্ষমতা তত কি হবে? বেশি হবে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা দ্রাবক আকর্ষী কলয়েডের কিন্তু সংরক্ষণ করার ক্ষমতা একাধিক যদি হয়, তাহলে অবশ্যই এটা পরস্পরের মধ্যে পার্থক্যটা অনেক বেশি হয়। তাহলে এই সংরক্ষণকারী ক্ষমতাকে কলয়েডের সংরক্ষণ ক্ষমতাকে আমরা প্রকাশ করি একটা সংখ্যা দ্বারা। সংরক্ষণ ক্ষমতাকে প্রকাশ করা হয় বোল্ট সংখ্যা দ্বারা। তাহলে বোল্ট সংখ্যাটা কি? বোল্ট সংখ্যা দ্বারা, বোল্ট নাম্বার দ্বারা। তাহলে এটা বলা হয়েছে যে এটা সংখ্যাটা এরকম যে 10, এখানে প্রমাণ গোল্ড সলকে ব্যবহার করছে। প্রমাণ গোল্ড সলের পরিমাণটা হলো, এখানে প্রমাণ গোল্ড সলকে ব্যবহার করা হয়েছে, যার মধ্যে পরিমাণটা থাকে 0.0053 থেকে
0.0058%। তাহলে প্রমাণ গোল্ড সলের। তো এরকম 10 সিসি 10 সিসি প্রমাণ গোল্ড সলে 10 সিসি প্রমাণ গোল্ড সলে 1 সিসি 10% সোডিয়াম ক্লোরাইড যোগ করলে সলের কালার লাল থেকে নীলে পরিবর্তিত হতে বাধা দেয় দিতে সর্বনিম্ন যত মিলিগ্রাম সংরক্ষণকারী শুষ্ক কলয়েড বস্তুর প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে সেই ভর সূচক বা পরিমাণ সূচক সংখ্যাটাকে বলা হচ্ছে ওই কলয়েডের গোল্ড সংখ্যা। তাহলে আমি কি বললাম যে 10 সিসি প্রমাণ গোল্ড সলে 10 সিসি প্রমাণ 10 সিসি বলতে পারো 10 ml বলতে পারো 10 সিসি প্রমাণ গোল্ড সলে 1 সিসি 10% সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইট যোগ করলে এই গোল্ড সলের কালার লাল থেকে নীলে পরিবর্তন করতে মানে পরিবর্তনে বাধা দেওয়ার জন্য সর্বনিম্ন যত মিলিগ্রাম পরিমাণ সংরক্ষণকারী কলয়েড শুষ্ক বস্তুর প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে ওই কলয়েডের গোল্ড সংখ্যা বা গোল্ড নাম্বার। তাহলে এখন আমরা কিছু যৌগের যদি গোল্ড নাম্বার বলি, যেমন যদি আমরা বলি হিমোগ্লোবিন হলো আমার সংরক্ষক, এর গোল্ড নাম্বার যদি আমরা বলি 0.03 থেকে 0.07। এই শব্দের অর্থ কি? তাহলে এই শব্দটার অর্থ হবে যে এরকম 10 ml প্রমাণ গোল্ড সলে 1 সিসি বা 1 ml 10% সোডিয়াম ক্লোরাইড যোগ করার ফলে যখন এটা লাল থেকে নীল বর্ণে পরিবর্তন হতে অর্থাৎ বর্ণ পরিবর্তন করতে বাধা দেওয়ার জন্য সর্বনিম্ন 0.03 মিলিগ্রাম হিমোগ্লোবিন প্রয়োজন হয়েছে। তাহলে এটাই হবে তখন হিমোগ্লোবিনের গোল্ড সংখ্যা। তাহলে আমরা দেখি যার গোল্ড সংখ্যা যত কম হবে হ্যাঁ তার সংরক্ষণকারী ক্ষমতা তত বেশি হবে। যার গোল্ড সংখ্যা যত অর্থাৎ ওই কলয়েডটাকে সংরক্ষণ করতে গোল্ড সংখ্যা মানে সর্বনিম্ন ওই পরিমাণ যোগ করার ফলে অত মিলিগ্রাম যোগ করার ফলে সে অধিকৃত হতে বাধা দিচ্ছে, তাই না? তাহলে গোল্ড সংখ্যাটার মান যত কম হবে তার মানে সংরক্ষণকারী বস্তুর পরিমাণও তত কম হবে। ফলে গোল্ড সংখ্যার মান যত কম হবে ওই কলয়েডের বা ওই সংরক্ষণকারীর সংরক্ষণ ক্ষমতা তত বেশি হবে। যেমন আমরা জিলেটিনটা কিন্তু আমাদের একটা ভালো সংরক্ষক। কারণ জিলেটিন একটা ভালো সংরক্ষক, কারণ এর জন্য মাত্র এর হলো গোল্ড সংখ্যা 0.05 থেকে 0.012। এটা হলো জিলেটিনের গোল্ড নাম্বার। তাহলে এই গোল্ড নাম্বার যেহেতু এত তার মানে এর সংরক্ষণ ক্ষমতাটা সবচেয়ে বেশি। তাহলে গোল্ড সংখ্যা কি? গোল্ড সংখ্যা দ্বারা আমরা যে কোনো বস্তু যে কোনো যেমন ফটোগ্রাফিক প্লেট তৈরি করতে আমরা সিলভার ব্রোমাইড কলয়েডের স্থায়িত্ব আনার জন্য এরকম জিলেটিন সংরক্ষক হিসেবে ব্যবহার করি। তাহলে এই গোল্ড সংখ্যা দ্বারা কিন্তু আমরা যে কোনো কিছুরই অ্যাপ্লিকেশন করে তার ইন্ডাস্ট্রিতে প্রয়োগ করতে পারি। এখন দ্রাবক আকর্ষী কলয়েডের নিম্ন গোল্ড সংখ্যা উচ্চ সংরক্ষণ ক্ষমতা বিশিষ্ট হয়। দ্রাবক আকর্ষী কলয়েড সমূহ নিম্ন গোল্ড সংখ্যা যুক্ত কিন্তু সংরক্ষণ ক্ষমতা কি হবে? উচ্চ হবে। এর কারণ কি? এর কারণ হলো যে এরা খুব স্থায়ী। তোমরা তো জানো দ্রাবক আকর্ষী কলয়েডগুলো খুব স্থায়ী হয়, কারণ এরা দুটা অর্থাৎ বিস্তার মাধ্যম এবং বিস্তার ফেজের মধ্যে এদের ইন্টারাকশনটা বেশি থাকে। তাছাড়া এটা উভমুখী প্রকৃতির,
তাছাড়া এদের বিস্তার মাধ্যমের চেয়ে এদের সান্দ্রতা বেশি, কিন্তু পৃষ্ঠতাপটা কম থাকে। আর এদের জমাট বাঁধার জন্য অনেক বেশি ইলেকট্রোলাইট যোগ করতে হয়। এই কারণে আমাদের দ্রাবক আকর্ষী কলয়েডগুলার গোল সংখ্যা নিম্ন, সংরক্ষণ ক্ষমতা উচ্চ। তাহলে এগুলা কিন্তু তোমাদের ছোট ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে। তাহলে এই গোল সংখ্যাটা, সংরক্ষণকারী বা প্রোটেকশনটা কি, সংরক্ষিত কণা কি, এরকম বিভিন্ন ছোট ছোট প্রশ্নগুলা একটু খেয়াল রাখিও। তাহলে গোল সংখ্যার তাৎপর্যটা কি? গোল সংখ্যার তাৎপর্য হলো গোল সংখ্যা দ্বারা কোন সংরক্ষণকারীর সংরক্ষণ ক্ষমতা কিন্তু আমরা বুঝতে পারি, অথবা সে সংরক্ষক হিসাবে কতটা ভালো মানের সেটা কিন্তু আমরা গোল সংখ্যার সাহায্যে বুঝতে পারি। তাহলে এটা হলো গোল সংখ্যার একটা তাৎপর্য বলতে পারো। Aging of colloid. কলয়েডের মৌলকরণ। এই যে আমরা কলয়েড তৈরি করে যদি কোনো কারণে কলয়েডকে কিছুদিন রেখে দিই, তাহলে সে স্বতঃস্ফূর্তভাবে আমরা যদি কলয়েড তৈরি করার পর সেটাকে কিছুদিন রেখে দেওয়া হয় কোনো কারণে, তাহলে কলয়েড কণাগুলা কি হয়, আকার স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় কলয়েড কণাগুলার বিভিন্ন আকারের পরিবর্তন, বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। যেমন আকারে বৃদ্ধি ঘটতে পারে, তারপর তাদের সান্দ্রতার হ্রাস বৃদ্ধি হতে পারে, তড়িৎ পরিবাহিতার হ্রাস বৃদ্ধি হতে পারে, এরকম ইভেন কণার সংযুক্তেরও পরিবর্তন হতে পারে। ফলে এই প্রক্রিয়াটাকে তাহলে কি হলো, যে কলয়েড কিছুদিন রেখে দিলে যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় কলয়েডের বিভিন্ন পরিবর্তন, যেমন কলয়েডের কণার আকার বড় হওয়া, তারপরে কলয়েডের সান্দ্রতা হ্রাস বৃদ্ধি ঘটা, কলয়েড কণার বৈদ্যুতিক ধর্মের পরিবর্তন ঘটা, এই কারণে এই ঘটনাগুলোকে আমরা বলি এজিং অফ কলয়েড। হ্যাঁ, তো এটার কারণ কি? এটার কারণ হলো যে এটা তাপমাত্রা এবং ভেজাল এর উপর অনেক কিছু প্রভাব ডিপেন্ড করে। যেমন তাপমাত্রা বা ভেজাল পদার্থের পরিমাণ যদি বেশি থাকে তাহলে এদের এজিংটা কিন্তু দ্রুত ঘটে। আবার যদি আমরা ডিসপার্স মাধ্যমে যে সকল পদার্থের দ্রাব্যতা বেশি থাকে, তাদের কিন্তু যাদের দ্রাব্যতা বেশি থাকে তাদের দ্রাব্যতা যত বেশি হবে তাদের কলয়েডে এজিংটা তত বেশি তৈরি হবে। তাহলে এটার জন্য কারণ হলো যে ক্ষুদ্র কণাগুলোর মধ্যে ক্ষুদ্র কলয়েডগুলোকে যদি রেখে দেওয়া হয়, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর মধ্যে বিকর্ষণের ফলে কলয়েডের আংশিক জমাটকরণ ঘটে। আবার পৃথক ভাবে এরা আংশিক কেলাসনও ঘটতে পারে। হ্যাঁ, বা পূর্ণ কেলাসনের ফলে এরা কণাগুলা বড় হয়ে যায়। আবার কণাগুলা নিজেদের মধ্যে সেতু বন্ধনের মাধ্যমেও বড় কণায় পরিণত হয়। এটা হলো এজিং এর কারণ। তাহলে এবারে আসো আমরা আরেকটা জিনিস করি, এটা একটু এটা হলো অরিজিন। কলয়েড কণার চার্জের উৎস। কলয়েড কণার চার্জের উৎস। তো
তো তোমরা জানো যে আমরা যখন কলয়েডের বৈদ্যুতিক ধর্মগুলো পড়েছি অর্থাৎ ইলেকট্রোফরেসিস করেছি, তখন দেখছো যে কলয়েড কণাগুলো যেহেতু ইলেকট্রোফরেসিস অর্থাৎ ক্যাটাফরেসিস বা অ্যানাফরেসিস যেহেতু ঘটে, তাহলে কলয়েড কণাগুলো কিন্তু চার্জ আছে। এবং আমরা আরো দেখছি যে কলয়েডের মধ্যে যদি চার্জ কোনো কারণে না থাকে অথবা ডায়ালাইসিস দ্বারা যদি ইলেকট্রোলাইটকে পুরা মানে সরাই ফেলা হয়, তাহলে কলয়েড গুলা কিন্তু অস্থিতিশীল হয়, অস্থায়ী হয়ে যায়। তাহলে এই যে কলয়েড কণাগুলা অস্থায়ী হয়ে গেল, তার মানে এখান থেকে আমরা জানি বা বুঝতে পারি যে কলয়েডে কি আছে, চার্জ আছে। তাহলে কলয়েড কণার চার্জ যুক্ত হওয়ার কারণ কিন্তু কলয়েড কণাগুলা চার্জ যুক্ত হয়, এটা আমরা ইলেকট্রোফরেসিস থেকে ভালোভাবে জানি, তাই না? তাহলে কলয়েড কণা চার্জ যুক্ত হওয়ার কারণ হলো যে কলয়েড কণাগুলো যে বিস্তার মাধ্যমে অর্থাৎ ডিসপার্স ফেসে, যে যখন হচ্ছে ডিসপার্স মিডিয়ামে, হ্যাঁ বিস্তার মাধ্যমে যখন ছড়িয়ে থাকে তখন বিস্তার মাধ্যমে এদের কণাগুলা চার্জ যুক্ত হয়। এবং এই কলয়েড কণাগুলা যে কোনো একটা চার্জ যুক্ত অর্থাৎ বিস্তার মাধ্যমের যে কোনো কলয়েড কণাগুলা বিস্তার মাধ্যমে যে আয়নগুলো থাকে সেই আয়নগুলার যে কোনো একটা আয়নকে যেটাকে অধিক পছন্দ করে সেটাকে অধিশোষণ বা পরিশোষণ করে ফেলে। ফলে এই পরিশোষণে করার ফলে কলয়েড কণাগুলো তখন চার্জ যুক্ত হয়। এবং যেমন আমরা ধরো যদি কলয়েড আমরা অ্যাসিড মাধ্যমে তৈরি করি, হ্যাঁ যদি কোনো কলয়েড কণাগুলা যদি আমরা অ্যাসিড মাধ্যমে তৈরি করি, তাহলে এখানে হাইড্রোজেন আয়ন অধিশোষিত হয়ে যায়। ফলে তখন কলয়েডের সল্টটা কিন্তু কি হয়, কলয়েড সল্টটা তখন ধনাত্মক চার্জযুক্ত হয়। আবার যদি আমরা এটা ক্ষারীয় মাধ্যমে তৈরি করি, হ্যাঁ তাহলে এরা OH মাইনাসকে অধিশোষণ করে, ফলে তখন কিন্তু সেই কলয়েড সল্টটা ঋণাত্মক চার্জযুক্ত হয়। যেমন ধরো আমরা যে প্রোটিনকে যখন আমরা অ্যাসিড মাধ্যমে তৈরি করি তখন এটা ধনাত্মক হচ্ছে সল হিসেবে পরিচিত, মানে সল হয়। আবার যখন এটাকে আমরা ক্ষারীয় মাধ্যমে তৈরি করতেছি তখন এটা ঋণাত্মক সল হিসেবে আমাদের পাওয়া যাচ্ছে। তো এই যে ধনাত্মক সল বা ঋণাত্মক সল, এটা হওয়ার কারণ হলো যে কলয়েডকে যখন আমরা তৈরি করলাম তখন ধরো আমাদের আসছে, তোমরা জানো এটা আমাদের খুব পরিচিত একটা সল, হ্যাঁ কলয়েড সল। তাহলে এই আর্সেনাইড সলটা যদি আমরা এটি তৈরির সময় যদি আমরা বিস্তার মাধ্যমে হাইড্রোজেন সালফাইড চালনা করা, হাইড্রোজেন সালফাইড থাকে, তাহলে এটা তৈরি করার সময় বিস্তার মাধ্যমে হাইড্রোজেন সালফাইড যদি থাকে, তাহলে হাইড্রোজেন সালফাইড থেকে দেখো এরা বিয়োজিত হয়ে সালফাইড আয়ন এবং হাইড্রোজেন আয়ন হবে। তাহলে এই যে এখানকার মধ্যে দেখো এই সলের মধ্যে সালফাইড আয়ন আর এই সালফাইড আয়ন কমন হয়েছে। তো এখানে কলয়েড সলের যে চার্জটা বিস্তার মাধ্যমের যে চার্জের সাথে কমন থাকবে কলয়েড কণাগুলা সেইটাকে অধিশোষণ করে। তাহলে এই ক্ষেত্রে এই সলটা সালফাইড আয়নটাকে কি করবে, অধিশোষণ করবে বা পরিশোষণ করবে। তাহলে এই সালফাইড আয়নকে পরিশোষণ করার কারণে এই কলয়েডটা ঋণাত্মক চার্জ বা ঋণাত্মক কলয়েড হবে, ঋণাত্মক চার্জযুক্ত কলয়েড হবে। সেক্ষেত্রে এটা কিরকম হবে যে এইটা এই আর্সেনাইড সালফাইড, হ্যাঁ এর অধিশোষণ করলো বা পরিশোষণ করলো কাকে, সালফাইড 2 কে, আর এখানে থেকে গেল হাইড্রোজেন 2+ আয়ন। যেহেতু এইটা সালফাইড আয়নটাকে ঋণাত্মক আয়নটা কমন, তাহলে আমরা কি করবো যে কলয়েড কণার যে চার্জটা বিস্তার মাধ্যমের যে আয়নটার সাথে কমন আয়ন হিসাবে পাওয়া যাবে কলয়েড কণাগুলা সেই আয়নটাকে পরিশোষণ বা অধিশোষণ করে থাকে। ফলে কলয়েডের চার্জের প্রকৃতিও সেটাই হবে। যেমন এটা আমরা হাইড্রোজেন কি বলে আর্সেনাইড সালফাইড, হাইড্রোজেন সালফাইডের বিয়োজনের ফলে যে সালফাইড আয়নটা হলো সেই সালফাইড আয়ন এই সালফাইড আয়নের সাথে অর্থাৎ ঋণাত্মক আয়নটা কমন গেছে, ফলে এই সালফাইড আয়নটাকে অধিশোষণ বা পরিশোষণ করছে। এই জন্য এই সালফাইডটা হচ্ছে আর্সেনাইড সালফাইডটা হলো ঋণাত্মক হচ্ছে সল, আবার অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত। আবার ধরো আমরা ফেরিক ক্লোরাইড
দ্রবণ, ফেরিক ক্লোরাইড দ্রবণ, আচ্ছা দ্রবণ লিখি, ফেরিক ক্লোরাইড দ্রবণ যখন আমরা গরম পানিতে অর্থাৎ পানিতে উত্তপ্ত অবস্থায় তৈরি করতেছি তখন এই হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড সল্টটা কিন্তু তখন হবে যখন আমরা ফেরিক ক্লোরাইড দ্রবণটা পানিতে গরম অবস্থায় তৈরি করে ফেরিক হাইড্রোক্সাইড সল্ট তৈরি করতেছি। তাহলে ফেরিক হাইড্রোক্সাইড সল্ট যখন আমরা তৈরি করলাম, এই ফেরিক হাইড্রোক্সাইড সল্টটা এইখানে কি হলো, ফেরিক আয়নটা থেকে এখানেও ফেরিক আয়ন, এখানে, কারণ এরা বিয়োজিত হয়ে ফেরিক প্লাস আর ক্লোরাইড মাইনাস হবে। তাহলে এই ফেরিক আয়নটা এই ফেরিক হাইড্রোক্সাইড সল্টটা অধিশোষণ করবে, তখন এই কিন্তু হবে ধনাত্মক সল্ট। আবার যদি আমি এইটা ক্ষারীয় মাধ্যমে তৈরি করি, তাহলে এই ফেরিক ক্লোরাইড দ্রবণের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার অল্প অল্প করে অধিক মানে ধীরে ধীরে অধিক পরিমাণ যোগ করি, তাহলে এখান থেকে হাইড্রোক্সাইড আয়নটা আসবে। তাহলে এই হাইড্রোক্সাইড আয়নের সঙ্গে কমন হয়ে যাবে, তখন কিন্তু এটা ঋণাত্মক সল হিসাবে পরিচিত হবে। তাহলে আমরা দেখলাম যে কলয়েড কলয়েডের কণাগুলা আমরা হচ্ছে বিস্তার মাধ্যমে যে আয়নটার সঙ্গে কমন থাকে সে আয়নটা কলয়েড কণাগুলা অধিশোষণ বা পরিশোষণ করে, ফলে কলয়েডের প্রকৃতি হবে তেমনি। আবার দেখো আমাদের আরেকটা মজার একটাই আছে যে এই যে সিলভার নাইট্রেট, হ্যাঁ সিলভার নাইট্রেট আর পটাশিয়াম আয়োডাইড যোগ করে আমরা তৈরি করি সিলভার আয়োডাইড সল্ট। হ্যাঁ, এখন দেখো এখানে যদি আমরা দুই ধরনের ঘটনা ঘটে, যদি আমরা সামান্য একটু বেশি পরিমাণ যদি আমরা সিলভার নাইট্রেটের মধ্যে যদি আমরা পটাশিয়াম আয়োডাইড যোগ করি, হ্যাঁ সামান্য অধিক সিলভার নাইট্রেট দ্রবণে যখন আমরা পটাশিয়াম আয়োডাইড যোগ করলাম, তখন এখান থেকে কিন্তু আমাদের সিলভার আয়োডাইড সল্ট তৈরি হয়ে গেল। হ্যাঁ, সিলভার আয়োডাইড তৈরি হয়ে গেল, কিন্তু যেহেতু এখানে অধিক পরিমাণ সিলভার নাইট্রেট আছে, তাহলে সিলভার নাইট্রেট বিয়োজিত হয়ে সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন দেয়। তাহলে এই সিলভার আয়োডাইড সলের সঙ্গে সিলভার আয়ন কি হয়, কমন হয়ে যায়, তখন এটা এই সিলভার আয়োডাইড সল্টটা সিলভার আয়নকে অধিশোষণ করে, তখন কিন্তু এই সিলভার আয়োডাইড সল্টটা কি হবে, ধনাত্মক চার্জযুক্ত সল হবে। বাট এটা যদি বিপরীত ঘটনা ঘটানো হতো, যদি আমরা এখানে সামান্য অধিকের যদি পটাশিয়াম আয়োডাইডের মধ্যে সিলভার নাইট্রেট যোগ করতাম, হ্যাঁ তাহলে তো এখানে আমাদের সিলভার আয়োডাইড সল উৎপন্ন হবে, তাই না? এখন দেখো এই সিলভার আয়োডাইড সল এর মধ্যে এই যে পটাশিয়াম আয়োডাইড যেহেতু অধিক আছে, তাহলে এটা আয়নিত হয়ে পটাশিয়াম আয়ন এবং আয়োডাইড আয়ন উৎপন্ন হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই আয়োডাইড আয়নের সঙ্গে কমন হয়ে যাবে, তখন কিন্তু এই সিলভার আয়োডাইড সলটা কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত সলে পরিণত হবে। তাহলে তোমরা দেখো যে সিলভার আয়োডাইড সল্টটার প্রকৃতিটা দেখো, তাহলে সিলভার আয়োডাইড সল্ট ধনাত্মকও হইতে পারে ঋণাত্মকও হইতে পারে। তাহলে এই যে সিলভার নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইড এর মধ্যে যেটার পরিমাণ সামান্য বেশি থাকবে সেটার বিয়োজিত হয়ে এই সিলভার আয়োডাইডের সাথে যেটার কমন যাবে, তখন তার প্রকৃতি ধনাত্মক অথবা ঋণাত্মক হবে। তাহলে এই গেল আমাদের সিলভার আয়োডাইড। তাহলে আমরা কলয়েড কণার চার্জের উৎস দেখতে পাইলাম যে কলয়েড কণাগুলা চার্জের উৎস হলো যে কলয়েড কণাগুলা যে বিস্তার মাধ্যমে যে আয়নটার সাথে কমন থাকবে সে আয়নটা তারা অধিশোষণ বা পরিশোষণের কারণে কলয়েডের প্রকৃতি সেই চার্জযুক্ত হবে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি, তোমরা ভালো থেকো আর সবাই একটু হলো পড়াশোনা করে জীবনটাকে স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়া, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।